কৃষক ভাইরা শুভেচ্ছা নিন। শুরু করছি কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকে অনুষ্ঠানে যে বিশেষজ্ঞ উপস্থাপন করব তা হচ্ছে একটি সফল ডেইরি খামার, আর সফলতার ক্ষেত্র হচ্ছে সাইলেজ ব্যবহার। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি গজারি উপজেলার বাউশিয়া অঞ্চল থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন সাইলেজের ব্যবহার। সাম্প্রতিক বছরে দেশের বিভিন্ন জেলায় ডেইরি খামার ও গবাদি পশু পালন খামার ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা এর মধ্যে অন্যতম। বলতে গেলে দেশের সিংহভাগ গবাদি পশু পালন ক্ষেত্র হচ্ছে এইসব জেলা। আমাদের আজকের প্রতিবেদনে আলোচ্য জেলা হচ্ছে মুন্সিগঞ্জ। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মোতাবেক জেলার মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, টঙ্গীবাড়ি, লোহজং, সিরাজদি খান এবং গজারি উপজেলা মিলিয়ে পারিবারিক ডেইরি খামার ছাড়াও ছোট, মাঝারি ও বৃহৎ আকারের বাণিজ্যিক খামারের সংখ্যা ৩,০০০। এর মধ্যে তালিকাভুক্ত খামারের সংখ্যা ১,৯০৩টি। সবচেয়ে বেশি খামারের সংখ্যা হচ্ছে গজারি উপজেলায়, যেখানে খামারের সংখ্যা ১,৫৭০টি। পুরাতন বাউশিয়া গ্রামে গড়ে ওঠা শিকদার মডার্ন ডেইরি ও অ্যাগ্রো নামের এই আধুনিক ডেইরি খামারটি এর মধ্যে অন্যতম। এই শিকদার ডেইরি খামার নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আজকের শিকদার ডেইরি খামারের অবয়ব বিশাল হলেও এর শুরুটা ছিল ভিন্ন রকম। মূলত বাউশিয়া গ্রামের শিকদার পরিবার পারিবারিকভাবেই বহুকাল থেকে গবাদি পশু পালন করতেন। বাণিজ্যিকভাবে এর কলেবর তেমনটি ছিল না। শিকদার পরিবারের সদস্যরাও নানা পেশায় যুক্ত, কিন্তু পরিবারের অন্যতম সদস্য আমিনুর রহমান হারুন তথা হারুন শিকদার তার মধ্যে ব্যতিক্রম। জনাব হারুন শিকদার রাজধানীতে ভিন্ন পেশায় যুক্ত থাকলেও কৃষি এবং গবাদি পশু পালনের টানে তিনি প্রায়ই ছুটে আসেন জন্মভূমি বাউশিয়া গ্রামে। সালটি ছিল ২০১৭ সাল। আমিনুর রহমান হারুন সেই সময় ভাবতেও পারেননি ৪টি গাভী সেই শখের খামার একদিন হয়ে উঠবে বিশাল বাণিজ্যিক খামার। বর্তমানে শিকদার ডেইরি খামারের আয়তন ৬০ শতক। দুধের গাভীর সংখ্যা হচ্ছে ৯২টি। ডেইরি শেডের পাশে রয়েছে সাইলেজ স্তূপ। অপর একটি শেডে মোটাতাজাকরণ কর্মসূচিতে শতাধিক ষাঁড় গরু পালন করা হচ্ছে। শেড ছাড়াও সেখানে খোলা মাঠে প্রাকৃতিক পরিবেশে শতাধিক ষাঁড় পালন করা হচ্ছে। দর্শক মণ্ডলী, জনাব হারুনকে সঙ্গে নিয়ে আমরা দেখব ডেইরি খামার, বিফ ফ্যাটেনিং এবং সাইলেজ তৈরি কার্যক্রম। শুরুতেই ডেইরি খামার। আমার দুইটা খামার, শিকদার মডার্ন এগ্রোর দুইটা খামার আছে। এর মধ্যে একটা হইলো মোটা তাজাকরণ আর হলো গাভী। এটা হইলো গাভীর জন্য কয়টা গাভী? এখানে আমাদের ৭০টার মতো আছে, ছোট বড় মিলে ১০০+ আছে। কখন শুরু করেন এই খামারটা? আমি ২০১৭ সালে শুরু করি। শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা করছিলাম মাত্র 4টা গাভী দিয়ে। আচ্ছা, তারপরে কিভাবে এত বড় হলো? আস্তে আস্তে এই যে নিজের গাভীর থেকে যে বাছুর হয়েছে, বাছুর থেকে আস্তে আস্তে কিনতে হয়নি। অল্প কিছু কিনছি, ৮-১০টা কিনছি, কিন্তু টোটাল আমাদের আজকে। আচ্ছা, এই খামারে এখন যে দুধ উৎপাদিত, আপনি দুধ উৎপাদন করেন? জি জি জি। ওইদিকে আপনারা মোটাতাজা করেন? জি। তো এখন এই গাভীর থেকে কি পরিমাণ দুধ আসছে? আমি ৫০০ লিটার প্লাস পাই এখন প্রতিদিন। এগুলো বাজারজাত কিভাবে করে? পাইকার আছে, পাইকাররা নিয়ে যায়। এই যে আজকে যে শিকদার খামারে এসছেন, তো আপনারা এই ধরনের খামারগুলোতে আপনারা কীভাবে সার্ভিস প্রোভাইড করেন? আমরা মূলত এই গরুগুলোর খামারের মালিক আমাদের ইনফরমেশন করে যে আমার গরু এই সময় হিটে আসছে, তখন আমরা ওই খামারের সাথে যোগাযোগ করে তখন আমরা প্রজননের উদ্দেশ্যে আসি। এসে আমরা মূলত চেক করি তার হিটটা কী পর্যায়ে আছে, তারপরে প্রজনন উপযোগী হইলে আমরা প্রজনন করি। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের মাধ্যমে, তাহলে আমরা এটাকে পরামর্শ দিই। তারপরে খামারিদেরকে আমরা কৃত্রিম প্রজনন সেবার পাশাপাশি গাছ চাষ, তারপরে যে কৃমিনাশক, এই ধরনের আমরা সেবা দিয়ে থাকি। আমি সাহেব, আপনি যে খামারের ব্যবস্থাপক, এবং সোহেল সাহেব যে কথাটি বললেন যে তারা এআই সার্ভিস প্রসঙ্গে একটা দীর্ঘ কথা বলেন কীভাবে দিয়ে থাকেন, আপনারা কীভাবে তাদের সাথে যোগাযোগ কীভাবে করেন? তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমরা সবসময় তো তাদের সাথে পরামর্শ নিই কোনো ব্যাপারে। মানে বীজ দেওয়ার
একটা হলো গরু হিটে আসলে আমরা ওনাদের ফোন দেই, ওনারা আসে দেখে যে ওটা দেওয়ার বিষটা দেওয়ার সময় হয়েছে কিনা। কোনো গরু আপনার 12 ঘন্টা থাকে, 24 ঘন্টা থাকে, 72 ঘন্টা থাকে, ওইটা ওনারা এইটুকু শতভাগ আপনার এআই হয়, মানে প্রজনন হয় মোটামুটি 95% বা 90%। আপনার কি ইদানিং শুরু করেছেন না আগে আপনার এইভাবেই সাপোর্ট নিতেন? 2017 থেকে শুরু হয়েছে। আচ্ছা, তো 2017 আগে যে আপনারা সাধারণভাবে যে প্রজনন করাতেন আর এখনকার পার্থক্যটা কেমন? পার্থক্য আগের চেয়ে ভালো। আমরা বল দিয়ে যেভাবে করছি এটা থেকে এটা রেজাল্ট ভালো। আপনি যে ভ্যারাইটির কথা বললেন, যে ভ্যারাইটির কথা বললো, এই ভ্যারাইটি আপনি আগে নাম শুনেছেন? যে জাতের কথা বললো জি জি, হ্যাঁ সোহেল সাহেব, হ্যাঁ জি, আমাদের অনেক প্রসেসিং করা আছে। সোহেল সাহেব, আপনি যে জাতের কথা বলেন, এটি কি আপনার উপজেলায় সবাইকে পরামর্শ দিচ্ছে? সবাই? জি জি জি, আমরা আমাদের উপজেলাতে প্রায় মানে রেজিস্টার্ড আর আনরেজিস্টার্ড মিলে প্রায় 1500 খামারি আছে। হ্যাঁ, গাভীর খামারি, তারপরে প্রান্তিক কৃষক গাভী পালে, তো আমরা তাদেরকে এইভাবেই পরামর্শ দিয়ে থাকি। যখন ফোন করে আমরা ছুটে যাই, আমরা যখন কোনো কাজে অকেজো, তো আমরা ইউলো স্যারকে ইনফরমেশন করি, বিএস স্যারকে ইনফরমেশন করি, বিএস স্যার ইউলো স্যারকে আমরা সাথে নিয়ে যাই, নিয়ে গিয়ে খামারির যে সেবা দরকার, খামারির যা প্রয়োজন তা আমরা মিটিয়ে সমস্যা সমাধান। আচ্ছা, এই যে যেমন আমির সাহেব আপনাকে বললো খামার আসতে, আপনি খামার আসলেন, আসার পরে যে গরুটা এআই করতে হবে, আপনি কি তাকে প্রথম চেক করেন? জি জি জি, আমরা প্রথম গরুটা চেক করি, এটা হিটটা কি পর্যায়ে আছে, এখন মানে সিমেন্টর উপযোগী কিনা। যদি সিমেন্টর উপযোগী হয় তাহলে আমরা এখন ইনসেমিনেশন করি, আর যদি সিমেন্টর উপযোগী না হয় তাহলে আমরা বলি যে এটা বিকেলে বা আরও 6 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, তখন আমরা পরবর্তী এসে এটা ইনসেমিনেশন করি। আচ্ছা, একটা গরু সিমেন্ট দেওয়ার সময় হলো কিনা, গরম হলো কিনা, এটা বোঝার উপায়টা কি? এটা বোঝা হচ্ছে তার কিছু লক্ষণ আছে। গরু আপনার যে হিট আসলে লাবদা গরু প্রোড আসে, মুখ দিয়ে হাম্বা হাম্বা ডাকে, তারপরে মিউকাস আসে, তারপর আমরা হাত দিয়ে মিউকাসটা তার মানে ঘনত্বটা পরিমাণ করি, তার ভিতরে হিটটা পরিমাণ। আমি সাহেব, এই বিষয়টা আপনি জানেন যে কথাটি সোহেল সাহেব বললেন, বলেন তো যে আপনি যখন সোহেল সাহেবকে ফোন করেন কি বলেন আপনারা? আমি তো ওনার যখন ফোন করি তখন ফোন করে বলি, সোহেল ভাই আমার তো গরুটা কালকে বিকালে, মানে আমি 12 ঘন্টা পরে ফোন দিই, সাথে সাথে বললেন 12 ঘন্টা। আর আমার তো ধারণা আছে আমার কোন গরু কত ঘন্টা দিতে থাকে। মোটামুটি আমি 6 ঘন্টা 8 ঘন্টা আগে ওনাকে কল করি। তারপরে যদি উনি আইসা দেখে যে না এখনো সময় হয়নি, তাহলে উনি বলে যে ভাই আমি 6 ঘন্টা পরে দিতে হবে, 6 ঘন্টা পরে আসে। খামারিরা সঠিকভাবে আপনাকে তথ্য দেয় কিনা, এই বিষয়গুলো আপনি কিভাবে অনুমান করেন? জি স্যার, বাণিজ্যিক খামারিরাই সঠিকভাবে তথ্য দেয়, কারণ তারা এক্সপার্ট। যেমন আমিরুল ভাই দীর্ঘ সময় খামার সাথে সংশ্লিষ্ট, খামারটা দেখাশোনা করে, সে আমাদের মতো অনেক মানে এই টেকনিশিয়ান তো দক্ষ সে, কারণ সে দেখতে 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 সে আমাদের চেয়ে অনেক এই টেকনিশিয়ান সে দক্ষ। তো ভাই খুব ভালো বোঝে, হ্যাঁ কখন কি দিতে হবে সেটা সুন্দর করে সেই ইনফরমেশন দেয় আমাদের। কখনো ফেল করে কি? গরম হলো এআই করে গেল, কখনো ফেল করে? হ্যাঁ, অনেক সময় করে। হ্যাঁ, এটা হয়তো ভিতরে অনেক সময় জরায়ুতে কোনো সমস্যা থাকে, ইনফেকশন থাকে, তারপরে অনেক তাপ হইলে, যেমন তাপমাত্রা যদি বেশি হয়, ওই কারণে এগুলা কি কারণে ফেল করে? কারণ আপনার গবাদি পশুগুলো ওই যে আপনার হাইপারটেনসিভ যে গাভী এগুলো যে টাইমিংটা একটু সমস্যা, অনেক সময় সাইলেন্ট হিট থাকে, তারপরে তার জ্বরেও ইনফেকশন থাকে, তারপরে যে ফুল এর আগে বাচ্চা দেওয়ার পর গর্ভফুল ঠিক মতো পরিষ্কার হয় না। এই উপজেলা থেকে এই খামারিদেরকে আপনি এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন? জি জি জি, আমাদের উপজেলা থেকে প্রশিক্ষণ দেয়, তারপর আমরা এসে তাদেরকে দিক নির্দেশনা দিই। এটা হলো আমাদের সাইলেজের প্রজেক্ট। আপনি অনেকগুলো পিট দেখতে পাচ্ছেন। জি, আমার 5টা পিট আছে, এর মধ্যে একটা পিটের মধ্যে প্রায় 600 টন করে আছে, প্রায় 3000 টন আমার স্টোরে। এই 3000 টনই কি আপনার নিজস্ব খামারে ব্যবহার করেন নাকি? জি, আমার নিজস্ব খামারে ব্যবহার করি, আর যদি কেউ কিনতে চায় আমরা বিক্রিও করি। আচ্ছা, সালিস তৈরি করতে কেমন সময় লাগে, কতদিন সময় লাগে? আমার 90 ডেজ হলো গাছের সময়, আর এমনি ফার্মেন্টেশন 1 মাস, তার মানে 4 মাসে আমার সাইলেজ প্রস্তুত হয়ে যায়। হারুন সাহেব, আপনার সঙ্গে সাইলিস নিয়ে আমরা অনেক বিস্তারিত কথা বলবো। চলো একটু বসি আমরা কথা বলি। সাইলিস নিয়ে আমাদের অনেক তথ্য জানা আছে। জি চলো। সাইলেজ হলো একটি সংরক্ষিত গোখাদ্য। এটি মূলত সবুজ ঘাস, ভুট্টা, নেপিয়ার বা জোয়ার ঘাসকে কুচি কুচি করে কেটে বাতাসবিহীন অবস্থায় সংরক্ষণ করার মাধ্যমে তৈরি করা হয়, যার মধ্যে দীর্ঘদিন পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। তাহলে হারুন, সাইলেজ নিয়ে আমরা আপনার সাথে বিস্তারিত কথা বলি। আপনি কবে থেকে সাইলেজ শুরু করেন, কবে খামার তৈরি করেছেন? আমি খামার তৈরি করছি 2017 সালে, আর সাইলেজ তৈরি শুরু করছি 2019 সাল থেকে। 2 বছর পরেই আমি সাইলেজ তৈরি। কেন মনে হলো যে সাইলেজ তৈরি করলে খামারের উৎপাদিত দুধ ভালো হবে কিংবা দুধ বেশি হবে, কখন মনে হলো? উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের যে ডক্টর আছে ওনার সাথে আমি যোগাযোগ করছি। উনি বলছে সাইলেজ একটা ভালো মানের খাবার, গোখাদ্য, এর মধ্যে দুধের পার্সেন্টেজ, ফ্যাট লেভেলটা অনেক হাই। 8 বছর
আগে কি ছিল আর এখন কি অবস্থা দাঁড়িয়েছে খামারের পরিধি? এখন 8 বছর আগে আমার 3টা গাভী ছিল, এখন আল্লাহর রহমতে সার আর গাভী মিলে 200 প্লাস আছে আমার। এর মধ্যে গাভী কিছু আর গাভী আছে কিছু আর ফ্যাটেনিং আছে। ফ্যাটেনিং কতটুকু করেন? ফ্যাটেনিং গুলো 100 প্লাস 100 প্লাস আছে। সবের ক্ষেত্রে কি সাইলেজ ব্যবহার করেন? সবার ক্ষেত্রে সাইলেজ মাস্ট। আপনি তো যে বাণিজ্যিকভাবে কুরবানির সময় গরু তৈরি করেন, এই বছর কি পরিমাণ? এই বছর 100 প্লাস আমি সেল করছি। 100 প্লাস ছিল। জি। যে একটু কথা বলেন তো, সাইলেজ দিয়ে সাইলেজ খাওয়ার পর গরুর যে রং বা আকার চেহারা হয়, সাইলেজ ছাড়াও তো আপনি অভিজ্ঞতা নিয়েছেন, দেখুন পার্থক্য কেমন? সাইলেজ খাওয়াইলে আপনার গরুর মোটা তাজা দ্রুত বৃদ্ধি পায়, আর মাংসর স্বাদও খুব সুস্বাদু মাংসর স্বাদ। আচ্ছা, আমার এলাকায় অনেক চাহিদা। এই প্রমাণ পেয়েছেন? আমি প্রমাণ পেয়েছি, আমার এলাকার মানুষ নেওয়ার জন্য খুব আগ্রহী। আপনি তো কুরবানির সময় গরু বিক্রি করেন, জি, তো আপনার কি অভিজ্ঞতা ভালোই আছে যে বলেন তো সাইলেজ খাওয়ানোর পর গরুর ওজন কেমন পার্থক্য মনে হয়েছে? আপনি ঘাসের চাইতে সাইলেজে অলমোস্ট 50% ওজন বৃদ্ধি বেশি হবে। তার মানে 1 বছরের একটা গরুতে কি পরিমাণ ওজন হবে? সাধারণ ঘাসের ওজন কেমন দাঁড়ায়? আমি একটা যেটার প্রমাণ পাইছি, হলস্টাইন ফ্রিজিয়ান একটা গরু 1 থেকে 1.5 কেজি আমি ডেলি পাই, সাইলেজের বৃদ্ধি পাই আর কি। আর নর্মাল ঘাসে ধরেন 700 গ্রাম 800 গ্রাম এরকম ওজন বৃদ্ধি পায়, তার মধ্যে আমি পার্থক্য পাইছি। আচ্ছা, সাইলেজ তৈরি এবং উপাদান কি কি আপনার কিভাবে উপাদান কি? সাইলেজ ধরেন 95 দিন থেকে 100 দিনের পরে মোচাটা যখন মিল্কিং স্টেজে আছে, তখন এটারে আমি প্রথম হলো ভুট্টার গাছ লাগে, তারপরে এটা যখন 95 দিন পরে আপনার যখন মোচা চলে আসছে, মিল্কিং স্টেজে চলে আসে, তখন এটারে আমি ওই যে জার্মানি মেশিন আছে আমার কাছে, চপার মেশিন, জমি থেকে একবারে ক্রাশিং করে আইনে পিঠে রাখি। এই পিঠে ফার্মেন্টেশন করে এটা 1 থেকে 2 বছর টাকা। এখানে কতদিন থাকবে? 1 থেকে 2 বছর টাকা। এই সময় ফার্মেন্টেশন কি করতে হয়? আমি সাইলেজ কালচার ইউজ করছি। কি কালচার? সাইলেজ কালচার শুধু, যাতে ওয়ালের সাথে যাতে ড্যাম না হয়, পচন না ধরে, এই জিনিসগুলো দিছি। আর গ্যাস যাতে না ঢুকতে পারে, বাতাস যাতে না ঢুকতে পারে, এই জন্য কম্প্যাক্ট করা হয়েছে, খুব শক্তভাবে কম্প্যাক্ট ট্রাক্টর দিয়ে। আচ্ছা, ট্রাক্টর দিয়ে করছি। কম্প্যাক্ট না হলে কি হইতো? কম্প্যাক্ট না হলে অক্সিজেন পাইতো বা বাতাস পাইতো, তখন এগুলা পচে যেত। ডক্টর রিয়ান মোল্লা, এই যে হারুন ডেইরি খামারে যে সাইলেজ তৈরি করেছে, এটা গুণগত মান কেমন মনে? আপনি একটু আগে দেখলেন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে মনে হচ্ছে শিকদার ডেইরি খামারে যে সাইলেজটা তৈরি করেছে এর মান অত্যন্ত ভালো। দেখেন আপনারা এটার কালারটা দেখতে পারবেন, এটার গন্ধটাও ভালো, যেটা গরু খুব সহজে খাবে। একটা গন্ধ, এই গন্ধটা কিসের? এইটা ন্যাচারাল একটা গন্ধ, যেটা গরু পছন্দ করবে খুব সহজে। আরেকটা বিষয় দেখেন, এটা পানি নাই, পানির পরিমাণ কম, এ কারণে এটা খুব অনেক দিন সংরক্ষণ করা যাবে, 6 মাস থেকে 1 বছর। এটা কিন্তু অলরেডি আরেকটা বিষয় দেখতে 6 মাস হয়ে গেছে, খুব টাইট, মানে খুবই কোনো ভ্যাকেন্ট নাই। এইটার কারণটা কি? মানে ভ্যাকেন্ট কি থাকতেই হবে সাইলেজে এরকম? না, ভ্যাকেন্ট ছাড়া রাখতে হবে। এটা তো আমরা এটা অ্যানারোবিক কন্ডিশনেই রাখি আমরা, যে মানে যত টাইট হবে তত এটা ভালো, বেশি দিন সংরক্ষণ করা যাবে। আরেকটা বিষয় হলো এটা মানে এর যেহেতু আমরা দেখতেছি পানির পরিমাণ কম থাকার কারণে এর হজম ক্ষমতা অনেক বেশি, গরু খুব সহজে এটা হজম করতে পারবে খেয়ে। আচ্ছা, সাইলেজটা মূলত গরুর জন্য কি প্রোটিন সমৃদ্ধ বলবো, নাকি হজম ক্ষমতা বেশি? কি কাজটা করে সাইলেজ? এইটা আসলে এটা আপনার নর্মাল ঘাসে যে পরিমাণ প্রোটিন, ফ্যাট, তারপর অন্যান্য ভিটামিন যেগুলি আছে সেগুলি সবই এখানে পাবেন। শুধুমাত্র এখানে ফ্যাটের পরিমাণ সাইলেজে একটু বেশি পাবেন, এবং অন্য যে ভিটামিন এর পরিমাণ কিছুটা কম থাকে, তবে সাইলেজটা হচ্ছে ঘাসের চেয়ে বেশি। সাইলেজ সারা বছর গবাদি পশুকে সরবরাহ করা যায়। গাভীকে নিয়মিত সাইলেজ খাওয়ালে দুধের পরিমাণ 20 থেকে 30 গুণ বৃদ্ধি পায়। সাইলেজ ব্যবহারে গবাদি পশুর স্বাস্থ্য ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গরু মোটা তাজাকরণে সাইলেজ খাওয়ালে ষাঁড় গরুর ওজন বৃদ্ধি পায়। সাধারণ ঘাস 1 থেকে 2 দিন বেশি সংরক্ষণ করা যায় না, কিন্তু সাইলেজ 6 থেকে 12 মাস সংরক্ষণ করা যায়। সর্বোপরি সাইলেজ তৈরিতে খরচ কম এবং লাভ বেশি। আপনি তো যে বিশাল জায়গা জুড়ে সাইলেজ করছেন, তাতে কি আপনার চাহিদা মিটিয়ে আপনি বাইরে সেল করেন? আমার চাহিদা মিটায়ও আমি বাইরে সেল করি। কি পরিমাণ সেল করা যায়?
এখানে আমার ধরেন 1500 টনের মতো আমি সেল করতে পারবো। আচ্ছা, নিজের চাহিদা মেটানো, নিজের চাহিদা মেটানো। এটা কস্টিং কেমন পড়ে এবং সেল কেমন করেন আপনারা? আমার কস্টিং মোটামুটি সবকিছু মিলে 8 থেকে 9 টাকা কস্টিং আসে, আর আমি প্রতি কেজির জন্য, আর আমি সেল করি 12 টাকা। মানুষ কি আগ্রহ আছে নেওয়ার প্রতি? অনেক আগ্রহ। দেশের কোন কোন অঞ্চলে এসব সাইলেন্স গুলো যায়? বেশি যায় আপনার কুমিল্লাতে যায়, ঢাকাতে যায়। যখন বিক্রি হয় না তখন কি নষ্ট হয়ে যায়? না 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 না, এগুলো 2 বছর পর্যন্ত রাখতে পারবে। 2 বছর, তার মানে একটা সাইলেন্সের হলো 2 বছর পরে। 2 বছর পরে। 2 বছর পরে কি তার গুণাগুণ ওরকম থাকবে? সেম থাকবে, যা আছে তাই থাকবে। আচ্ছা, আপনার এই অংশ কিন্তু একটা আধুনিক খামার বলা চলে। জি। কবে করেছেন এটা আপনি? এটা 5 বছর হয়েছে। কয়টা গরু এখানে আছে? এখানে 100 প্লাস আছে। 100 প্লাস। কি কি প্রজাতি এগুলো? এগুলা শাহিওয়াল আছে, অস্ট্রেলিয়ান ক্রস আছে, কিন্তু কিছু কয়েক মাস আগে তো কয়েক মাস আগে তো কুরবানি শেষ হলো। জি। এখনো তো আপনার কাছে পর্যাপ্ত গরু রয়েছে, এর কি পরবর্তী বছরের জন্য? জি জি, 2026 কুরবানির জন্য আমরা করছি। সাহেব, আপনারা যখন বিফ ফ্যাক্টরি গরু সংগ্রহ করেন তখন তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে করেন, তাদের বয়স কত থাকে? আমরা আনুমানিক তখন এটা 2 দাঁত বলে আর কি, কৃষকরা 2 দাঁত বলে। 2 দাঁত হইলেই গরুটা আমরা নিয়ে আসি, তখন এটা দ্রুত গ্রোথ হয়। আচ্ছা, এবং আনার পরে কি আপনি কোয়ারেন্টাইন করেন নাকি সরাসরি? 14 দিন আমি কোয়ারেন্টাইন করি। কতদিন পরে বিক্রি উপযুক্ত হয়? এগুলা আমার রমজান থেকে আমি সেল স্টার্ট করবো, আগামী রমজান থেকে কুরবানি পর্যন্ত। মানে এই কয়েক মাস। তাতে আপনি এই যাবত কতগুলো বেচে আপনি কুরবানির জন্য গরু তৈরি করেছেন? আমি টোটাল 4 থেকে 500 গরু সেল করছি টোটাল এই পর্যন্ত। এই ক্ষেত্রে আপনার বিশেষ তদারকি কি থাকে? খামারগুলোর মধ্যে আপনারা কি ধরনের নজর রাখেন? আমরা খামারের দিকে নজর রাখি গরুর সুস্থতা, গরুর খাবার, গরুর বাসস্থান, গরুর চিকিৎসা, এগুলোর দিকে আমরা স্পেশালি নজর রাখি। আপনার ডেইরি খামারের চেয়ে এই খামারটা বেশি আধুনিক, তো এই আধুনিকতায় কি কি প্রযুক্তি রয়েছে? এক নম্বর হলো আপনি দেখেন গরুর মোটা আমার কোনো বেড়া নাই, চারিদিকে কোনো ওয়াল নাই, কোনো ফ্যান নাই, ন্যাচারাল, অনেক পরিষ্কার, তো আপনার কোনো গন্ধ নাই, অনেক পরিষ্কার, কোনো ময়লা টয়লা কিছু নাই। এই জন্যই আমার গরুগুলো সব সুস্থ আছে। ডাক্তার মোহাম্মদ রিগান মোল্লা, আপনি গজারি উপজেলার পানি সম্পদ কর্মকর্তা। এই মুহূর্তে গজারি উপজেলার পানি সম্পদের অবস্থাটা কি? আপনারা জানেন যে মুন্সিগঞ্জের গজারি উপজেলা একটা প্রাণী সম্পদের সমৃদ্ধ উপজেলা। এখানে প্রায় প্রতিটা ঘরেই গরু আছে। এখানে 1টা 2টা 3টা এরকম গরু সবারই আছে। তবে আমাদের রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড যে খামার আছে সেটা মিলে প্রায় 1570টি খামার আছে আমাদের। তার মধ্যে বিফ ফ্যাটেনিং খামার আছে, আমাদের ডেইরি খামার আছে, তারপর আমাদের গোটের খামার আছে। সব মিলে আমরা বলতেছি এটা মোটামুটি আমাদের প্রাণী সম্পদে ভরপুর একটা উপজেলা হচ্ছে গজারি উপজেলা। এই ধরনের খামারগুলোতে আপনাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে, আপনাদের উপজেলা থেকে আপনি কি ধরনের সাপোর্ট থাকে আর কি ধরনের মনিটরিং করেন? এখানে তারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে তারা নিয়মিতভাবে খুব ভালোভাবে এই সাইলেজ প্রযুক্তি ব্যবহার করছে এবং তারা সারা বছর প্রায় 6 মাস থেকে 1 বছর তারা গরুকে এটা খাওয়ায়, এটা সংরক্ষণ করে রাখে। এবং আমাদের দেশের জন্য আসলে সাইলেজ প্রযুক্তি একটা ভালো প্রযুক্তি। কারণ হচ্ছে যে সময় শুষ্ক মৌসুমে ঘাস পাওয়া যায় না, আবার বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, ঘাস যেহেতু চাষ করা সব জায়গায় সম্ভব হচ্ছে না, এই কারণে আমরা সারা বছর সংরক্ষণ করে এই ঘাসটা করা। আর কেউ যদি বেশি সাইলেজ উৎপাদন করে সে চাইলে বাজারে বিক্রি করতে পারে। গজারিয়ার বাউসী অঞ্চল থেকে ধারণকৃত দেখছেন একটি সফল কাহিনী। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।